আসসালামু আলাইকুম। ইসরায়েলি বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে গাইডেড মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হামলা হুথিদের। হামাস বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল তারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই থামাবে। বিমানবাহী রণতরী বানাবে তুরস্ক। আফ্রিকার দুটি দেশ থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দখলদার ইসরায়েলি বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে অ্যাম্বুশ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। দূর থেকে ধারণকৃত ভিডিওতে একটি গাড়ি বহরের ওপর পরপর কয়েকটি বিস্ফোরণের দৃশ্য রয়েছে। গাইডেড মিসাইল ব্যবহার করে চালানো ওই হামলায় ইসরায়েলি বাহিনীর একাধিক যানবাহন ধ্বংস ও এর আরোহীরা হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দখলীকৃত লেবানিজ কাফর চুবা পার্বত্য এলাকায় রুয়েইসাত আল আলম সেনাঘাটির কাছে ওই হামলা চালানো হয়। ৩ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকটি গাড়ির একটি বহরের ওপর প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ। অন্তত একটি গাড়িতে সরাসরি আঘাত হানে মিসাইল, যার ফলে গাড়িটি ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়। এরপর একই সড়কে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। ধোঁয়া ও আগুনের আড়াল থেকে ইসরায়েলি বাহিনীর কয়েকটি গাড়ি হতাহতদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় ওই এলাকায় ঝাঁকে ঝাঁকে কামানের গোলা উড়ে আসতে দেখা যায়। রুয়েইসাত আল আলম সেনাঘাঁটি সহ আশেপাশের এলাকায় পড়েছে এসব গোলা। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা এদিন উত্তর ইসরায়েলের আল রামথা সেনা পোস্টেও হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ঠিকাদারির কাজ করতেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় মাউন্ট ডোভ এলাকায় সামরিক বাহিনীর জন্য একটি অবকাঠামোতে কাজ করছিলেন নিহত ব্যক্তি। আল মায়াদিন জানিয়েছে, নিহত ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। হামলার সময় লাইট বন্ধ করে অন্ধকারে গাড়ি চালালেও কিভাবে তার গাড়িকে টার্গেট করা হয়েছে সেটি নিয়ে তদন্ত করছে ইসরায়েলি সেনাবাহিনী। এ নিয়ে গত বছর অক্টোবরে যুদ্ধ শুরু হবার পর হিজবুল্লাহ হামলায় ২০ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া উত্তর সীমান্তের এই লড়াইয়ে ১ ডজনের বেশি সেনা হারিয়েছে ইসরায়েল। আবারও ইসরায়েলের হাইফা নগরীতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতার অংশ হিসেবে শত্রুদের অবস্থান ধ্বংস করার অঙ্গীকার নিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের এলাত বসতির দিকে ড্রোন হামলার কিছু ছবি ও প্রকাশ করেছে ইরাক ভিত্তিক মিলিশিয়া সংগঠনটি। ছবির ক্যাপশনে ইসরায়েলিদের উদ্দেশ্য করে লেখা হয়েছে, ভয়াবহতা এখনও শেষ হয়নি, সামনে আরও কিছু অপেক্ষা করছে। এর আগে এপ্রিলের ২০ তারিখ ইলাত বন্দর সহ ইসরায়েলের বেশ কিছু এলাকা লক্ষ্য করে একযোগে অনেকগুলো ড্রোন হামলা চালিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার লোহিত সাগর ত্যাগ করেছে। গত ৪ মাস ধরে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিয়ে লোহিত সাগরে অবস্থান করছিল যুদ্ধজাহাজটি। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে চলে গেছে আইজেনহাওয়ার ও তার সঙ্গী জাহাজ ইউএসএস গ্রেভেলি। তবে নৌবহরের অন্য জাহাজগুলো কোথায় অবস্থান করছে বা লোহিত সাগর ত্যাগ করেছে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী। যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কার অ্যান্ড্রোমিডা স্টারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। এছাড়া ইয়েমেনের সাদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা। তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরে লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল।
ওই সময়ে ধারণা করা হয় হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এরপর জাহাজটির মাস্টারের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে ওই হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কী পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুমিবার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর এটি সমুদ্রে তলিয়ে যায়। এদিকে শুক্রবার ইয়েমেনে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বিক্ষোভ করেছে 10 লাখের বেশি ইয়েমেনি নাগরিক। রাজধানী সানার আল সাবিন স্কয়ারে সমবেত জনতা এ সময় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে এবং প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে স্লোগান দেয়। পাশাপাশি লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজের ওপর হুথিদের হামলার প্রতিও সমর্থন জানায় ইয়েমেনিরা। গাজায় এবারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে নিয়মিত বিক্ষোভ করছে ইয়েমেনের সাধারণ জনতা। রাজধানী ছাড়া দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির কয়েকজন নেতা এমন আভাস দিয়েছেন। নেতারা বলেছেন, লড়াই বন্ধের জন্য 1967 সালের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল ওই অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম সিএনএনকে বলেন, জেরুজালেমকে রাজধানী করে যদি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয় আর শরণার্থীদের সেখানে ফেরার অধিকার দেওয়া হয় তাহলে আল কাসাম ব্রিগেডকে ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। হামাসের শর্তগুলো মেনে নেওয়া হলে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই অবশ্যই বন্ধ করা হবে বলেও জানিয়েছেন বাসেম নাইম। তিনি আরও বলেন, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও যদি তাদের গঠনতন্ত্র ও প্রশাসনের সংস্কার আনে তাহলে সংগঠনটির সঙ্গে যোগ দিতে চায় হামাস। তবে হামাসের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে শর্ত সাপেক্ষে অস্ত্র প্রত্যাহারের কথা বললেও আনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হামাসের এই শর্তের বিষয়ে ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মুস্তফা বারগুতে মারওয়ান বলেন, এই তথ্য সত্য হলে তা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। মারওয়ান বলেন, দখলদারিত্বের মধ্যে থাকার কারণেই ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। যদি দখলদারিত্ব না থাকে তাহলে তাদের প্রতিরোধেরও প্রয়োজন পড়বে না। 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা দখল করে ইসরায়েল। এখনও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এসব অঞ্চলকে দখলকৃত বলে মনে করে। এই অঞ্চলগুলো নিয়েই ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চান ফিলিস্তিনিরা। তবে তাদের এমন আকাঙ্ক্ষার বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, এতে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এবার নিজস্ব প্রযুক্তি ও দক্ষতায় বিমানবাহী রণতরী নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। দেশটির জাতীয় নৌবাহিনী কমান্ড এই তথ্য জানিয়েছে। জাহাজটির পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ তদারকি করছে তুর্কি সরকারের ডিরেক্টরেট অব ডিজাইন প্রজেক্ট অফিস। নতুন এই যুদ্ধজাহাজটি আয়তনে হবে টিসিজি আনাদোলুর চেয়ে বড়। গত বছর তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়েছে উভচর জাহাজ আনাদোলো। জাহাজটি মূলত একটি হেলিকপ্টার ক্যারিয়ার। নতুন জাহাজের থাকবে যুদ্ধবিমান ও ড্রোন পরিবহনের ক্ষমতা। ডেইলি সাবার খবরে বলা হয়েছে, সম্প্রতি ইস্তাম্বুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিপইয়ার্ড কমান্ডের অভ্যন্তরে ডিরেক্টরেট অব ডিজাইন প্রজেক্ট অফিসে সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ দেওয়া হয়, যেখানে নতুন বিমানবাহী রণতরীর পরিকল্পনা ও নকশা প্রণয়ন বিভাগে কাজ করছেন 110 জন বিশেষজ্ঞের একটি দল। টিসিজি আনাদোলু নামের জাহাজটির দৈর্ঘ্য 231 মিটার এবং চওড়া 32 মিটার। নতুন জাহাজটি আয়তনে এর চেয়ে বড় হবে। আনাদোলু জাহাজটিতে স্পেনের কারিগরি সহযোগিতা থাকলেও 70% প্রযুক্তি ছিল তুরস্কের নিজস্ব। নতুন জাহাজটিতে নিজস্ব প্রযুক্তির পরিমাণ আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন ইঞ্জিনিয়াররা। ডেইলি সাবা জানিয়েছে, নতুন জাহাজটিতে দীর্ঘ সময় সমুদ্রে থাকা, দূরবর্তী এলাকায় অভিযান পরিচালনা কিংবা মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর পাশাপাশি তুর্কি নৌবাহিনীর একটি কমান্ড সেন্টার হিসেবেও কাজ করবে জাহাজটি। এছাড়া জাহাজে তুরস্কের নিজস্ব তৈরি যুদ্ধবিমান মোতায়েন করা হবে।
থাকবে তুরস্কের সামরিক ও নজরদারি ড্রোনগুলো বহনের ক্ষমতা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সময়ে প্রতিরক্ষা শিল্পে ব্যাপক উন্নতি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা সামগ্রী এখন বিশ্বের অনেক দেশে রফতানি হচ্ছে। এর আগেও তুরস্কের জাহাজ নির্মাণ শিল্প বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নিয়েছে। নতুন এই বিমানবাহী রণতরীর নির্মাণ পরিকল্পনা তারই ধারাবাহিকতার অংশ। সরকারের আপত্তির মুখে আফ্রিকার দুটি দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, আফ্রিকার দেশ নাইজার ও চাদ থেকে বেশিরভাগ সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিরক্ষা দফতর পেন্টাগন। অনেক বছর ধরেই আফ্রিকার দেশ দুটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের জন্য মার্কিন সেনা মোতায়েন ছিল, কিন্তু গত মাসে নাইজারের সরকার এ বিষয়ে ওয়াশিংটনের সাথে করা চুক্তিটি বাতিল করে দেয়, যার ফলে মার্কিন সেনারা দেশটিতে থাকার বৈধতা হারিয়েছে। সাম্প্রতিক সময়ে নাইজারের প্রতিবেশী দেশ চাদের সরকারও তাদের দেশে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সাংবাদিকদের সাথে আলাপকালে পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাড রাইডার বলেছেন, চাঁদে মোতায়েনকৃত ১০০ জন মার্কিন সেনার বেশিরভাগকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে এবং ইতোমধ্যে সেনাদের চলে যাওয়ার সময় ঠিক হয়েছে। স্ট্যাটাস অব ফোর্স নামের একটি চুক্তির অধীনে আফ্রিকা মহাদেশের দেশ দুটিতে সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত ছিল মার্কিন সেনারা, কিন্তু চলতি বছর হঠাৎ করেই দেশ দুটি এই চুক্তি বাতিল করতে যুক্তরাষ্ট্রকে চাপ দেয়। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এর ফলে মহাদেশটিতে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান হারাতে শুরু করেছে কিনা সে বিষয়ে উদ্বেগ ক্রমশ জোরালো হচ্ছে। আজ এখানে শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।